হ্যালো এভরিওয়ান, আজকে আমি আলোচনা করছি ক্লাস 11-এর পলিটিক্যাল সায়েন্সের আরও একটি টপিক, যেটি হচ্ছে স্বামী বিবেকানন্দ সম্পর্কে। এটা ইউনিট 4-এর কন্টেম্পোরারি পলিটিক্যাল যে থিঙ্কার আছে সেইগুলির মধ্যে একটি। আমি মহাত্মা গান্ধীর যে আলোচনা আছে সত্যাগ্রহ সম্পর্কে, ট্রাস্টিশিপ সম্পর্কে, নন ভায়োলেন্স সম্পর্কে, সেটা অলরেডি কভার করেছি। এগুলো আমি পুরোটা ডেসক্রিপশনে দিয়ে দেবো। এবং আজকে আলোচনা করছি স্বামী বিবেকানন্দ এবং এনার যে সোশিও পলিটিক্যাল রিফর্মস আছে, মানে সামাজিক এবং রাজনৈতিক সংস্কার সম্পর্কে যে ভূমিকা আছে, তিনি কি কি মনে করেন, মানে সামাজিক সম্পর্কে কি কি মনে করেন যেগুলো করার ফলে একটা সমাজ আরো বেশিভাবে উন্নত হতে পারবে, এবং রাজনৈতিক ক্ষেত্রে কি কি চাহিদা, কথা, কি কি জিনিসের কথা তিনি রেখেছেন যেটার জন্য রাজনৈতিক সংস্কারও হতে পারবে, সেই সমস্ত কিছু সম্পর্কে আলোচনা করব। তো তিনি একাধারে আধ্যাত্মিক নেতাও ছিলেন এবং দার্শনিক নেতাও ছিলেন, আবার সমাজ সংস্কারকও ছিলেন। কেন এই যে সমাজ সংস্কারের যে কাজ ছিল সেটা তিনি ফুটিয়ে তুলেছিলেন কিসের মাধ্যমে? তিনি যে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন 1897 সালে, সেইখানের মাধ্যমে হচ্ছে তিনি তার যে সমাজ সংস্কারক কাজ, তারপরে রাজনৈতিক সংস্কারমূলক বিভিন্ন কাজ তুলে ধরেছিলেন। তিনি অবশ্যই রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছেন, এটা সবাই জানে যে তিনি রামকৃষ্ণ দেবের শিষ্যত্বেই হচ্ছে এই সমস্ত কিছু করেন, এবং পরবর্তীকালে বিভিন্ন ধরনের আইডিয়া দেন, বিভিন্ন ধরনের মতামত দেন যুব সমাজ সম্পর্কে, নারীদের মর্যাদা সম্পর্কে, দারিদ্রদের কিভাবে আপলিফমেন্ট হবে, মানে তাদের কিভাবে উন্নয়ন হবে সেই সব সম্পর্কে, রাজনৈতিক সংস্কারের মধ্যে বিভিন্ন মতামত দেন। যেমন জাতীয় চেতনা, এই যুব সমাজ যখন তাদের নিজের ব্যক্তিত্বের বিকাশের সাথে সাথেই বিভিন্ন পড়াশোনার মাধ্যমে নিজের জাতির প্রতি যে ভ্রাতৃত্ববোধ গড়ে তুলবে, সেটাই তো হচ্ছে রাজনৈতিক সংস্কার। তো এই সমস্ত কিছু সম্পর্কে আজকে আলোচনা করব। প্রথমে সামাজিক সংস্কার সম্পর্কে আলোচনা করব, তারপরে রাজনৈতিক সংস্কার সম্পর্কে আলোচনা করব। তো প্রথম পয়েন্টেই আছে জাতিগত বৈষম্যের বিরুদ্ধে মনোভাব। তো বিবেকানন্দ যিনি ছিলেন, তার ধর্মচিন্তাকে এমনভাবে গড়ে তুলেছিলেন রামকৃষ্ণ দেবের শিষ্যত্ব গ্রহণ করার পরবর্তীতে, যেখানে হচ্ছে তিনি বর্ণ ব্যবস্থার যে কঠোর অনুশীলন ছিল, যে বড় বা উঁচু যে বর্ণ আছে, মানে ব্রাহ্মণ যে আছে সে হচ্ছে সবসময় উঁচুতে থাকবে, বা হচ্ছে সমাজের যে নিচু ধর্মের নিচু বর্ণের মানুষরা আছে তাকে সবসময় হচ্ছে নিচ বলেই গণ্য করা হবে, এই সমস্ত জিনিসকে হচ্ছে তিনি কঠোরভাবে নিন্দা জানিয়েছিলেন। এবং প্রত্যেক মানুষকে যাতে সম মর্যাদা দেওয়া যায়, প্রত্যেক মানুষকে যাতে মানুষ হিসেবেই ট্রিট করা যায়, সেই সমস্ত কিছুর বিষয়েই হচ্ছে তিনি তার যে মতামত জ্ঞাপন করেছেন। তার পরবর্তীতে হচ্ছে নারী মর্যাদা। নারী মর্যাদাকে কিভাবে করেছিলেন, কারণ বিবেকানন্দ নারী শিক্ষা এবং নারীর মর্যাদাকে জাতির অগ্রগতির অপরিহার্য বলে মনে করেছিলেন। সেটা বিবেকানন্দ থেকে শুরু করে রামমোহন রায় থেকে শুরু করে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এরা সবাই হচ্ছে নারী মর্যাদা, নারীর শিক্ষার যাতে অগ্রগতি হয়, এবং নারী শিক্ষার অগ্রগতি হলে সমাজে যে আমূল পরিবর্তন আসবে, সমাজে যে হচ্ছে লিঙ্গ বৈষম্য থাকবে না, এই সমস্ত কিছুর উপরে হচ্ছে মত দিয়েছিলেন। এবং তিনি নারীর ক্ষমতায়ন, স্বশিক্ষা, আধ্যাত্মিক উন্নতির কথা বলতেন। আধ্যাত্মিক উন্নতি এইভাবে যেখানে শুধুমাত্র একটা মেয়ে শুধুমাত্র ধর্মচর্চা করবে না, পরিবর্তে প্রত্যেক জীবকে সেবা করবে, জীবের প্রতি প্রেম করবে। প্রেম মানে এখানে সেবা, এবং জীবকে যেভাবে সেবা করে প্রত্যেক মানুষকে, সেই মেয়েও হচ্ছে নারী, সেই মেয়েও হচ্ছে একটা মানুষকে মানুষ হিসেবে ট্রিট করবে, কোনো বর্ণ ব্যবস্থার আয়তায় আনবে না। তো আধ্যাত্মিক উন্নতি নারী পুরুষ সবার জন্যই একই রকম, যেখানে আধ্যাত্মিকতার ব্যাপারে আমি যেভাবে বলেছি যে হচ্ছে ধর্মচর্চা এবং যে আধ্যাত্মিক এবং যে জাগতিক বিষয়গুলো আছে সব কিছুর যে মেলবন্ধন, এই মেলবন্ধন ঘটিয়ে যে আধ্যাত্মিকতা তৈরি হয়, সেটা স্বামী বিবেকানন্দের মতে আধ্যাত্মিকতা। তো এই আধ্যাত্মিকতা শুধুমাত্র মানব কল্যাণের কাজে নিয়োজিত হবে, মানুষের সেবার কাজে নিয়োজিত হবে, যাতে মানুষের জীবন আরো উন্নত হতে পারে। তো এরকমই হচ্ছে আধ্যাত্মিকতার কথা বলেছেন। এবং নারী শিক্ষা বাড়লে পরিবারও উন্নত হবে, সমাজও উন্নত হবে। পরিবার কিভাবে উন্নত হবে? পরিবারের সুশিক্ষা সেই নারী যদি পায়, তার যে পরবর্তী প্রজন্ম সেও পাবে। এবং সমাজও কিভাবে উন্নত হবে? যদি একজন নারী সমাজকে পরিচালনা করার দায়িত্ব নেয়, তাহলে সেটা শুধুমাত্র নারী নয়, পুরুষও যদি সমাজ পরিচালনার দায়িত্ব নেয়, তাহলে সমাজে একটা ব্যালেন্স থাকবে, সমাজে একটা ইকুয়ালিটি আসবে, এটা বলা চলে। এবং এই যুক্তিতেই তিনি হচ্ছে নারী শিক্ষার প্রসার এবং মাতৃসম্মান প্রতিষ্ঠায় উৎসাহ দিয়েছেন। এর পরবর্তী পয়েন্ট হচ্ছে দারিদ্রতা দূরীকরণ।
দারিদ্রতা দূরীকরণ তখনই হবে যখন হচ্ছে এই এই যে শ্রম আছে, কাজের মধ্যে যে ভেদাভেদ আছে, এইগুলো দূর হবে। তো দারিদ্রতা দূরীকরণে শুধুমাত্র তিনি এটা বলেননি যে হচ্ছে বর্ণ ব্যবস্থাকেই খালি হচ্ছে বাদ দিতে হবে সমাজ থেকে। এর পরিবর্তে আরও অনেক জিনিস, এর পরিবর্তে নয়, এটা ছাড়াও আরও অনেক জিনিস কে সাজেস্ট করেছেন। যেমন হচ্ছে দারিদ্রতা দূরীকরণের জন্য বিভিন্ন যে যে ছোট ছোট কাজ আছে, যে 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 কাজের মাধ্যমে, যেটাকে এখন আমরা বলি স্মল স্কেল এন্টারপ্রাইজ, এই যে ক্ষুদ্র যে শিল্প ব্যবস্থা, এইটার উপরে জোর দিতে হবে, যাতে দরিদ্র শ্রেণীর মানুষরাও কিছু করে খেতে চায়, তাদের যে আয়ের টাকাটা তারা যাতে ভোগ করতে পারে, অন্য কেউ যাতে হচ্ছে তাদের লাভের টাকাটা নিয়ে যেতে না পারে, তাদের হাতে কলমে শিক্ষা নাই থাকতে পারে, আর যদি থাকে তো তারা একটু বড় জায়গায় যেতে পারে, কিন্তু যদি না থাকে তাহলে তাদের যে ক্ষুদ্র ব্যবসা আছে সেইগুলো করার মাধ্যমে তাদের যে দারিদ্রতা সেটা ঘুচতে পারে। তো এটাই হচ্ছে দারিদ্রতা দূরীকরণের উপরে এইভাবেই হচ্ছে তিনি জোর দিয়েছেন। এবং তার পরবর্তীতে হচ্ছে ধর্মীয় সহনশীলতা। ধর্মীয় সহনশীলতা বলতে এখানে হচ্ছে সব ধর্মের প্রতি সমান শ্রদ্ধা, সব ধর্মের প্রতি সমান শ্রদ্ধা। সব মানুষকে শুধুমাত্র কোনো ধর্মের আয়তায় ছোট করেননি তিনি, সব মানুষকে হচ্ছে কোনো বর্ণের আয়তায় ছোট করেননি। তাই সব ধর্মের প্রতি যে সমান শ্রদ্ধা আছে সেইটা যদি সব মানুষ মেনে চলে, যে হচ্ছে ওইটা মুসলিম ধর্ম তাই আমার ওদেরকে সম্মান করা উচিত, ওটা হিন্দু ধর্ম তাই ওদেরকে আমার সম্মান করা উচিত, আমি যদি না ওই ধর্ম থেকে বিলং করি তাহলেও আমার ওই ধর্মগুলোকে সম্মান করা উচিত। কারণ তাদের হাতে নেই যে তারা কোন ধর্মের আন্ডারে জন্মগ্রহণ করে ফেলেছে। তাই সব ধর্মের প্রতি সমান যে শ্রদ্ধা আছে সেটা প্রত্যেক মানুষ হিসেবে আমাদের করা উচিত, সেই সম্মানটা। তো ধর্ম মানুষের আবেগকে সুসংগঠিত করে এবং উন্নতির পথে চালিত করার মাধ্যমে। ধর্মের ভিত্তি নৈতিকতা এবং মানবিকতা। নৈতিকতা কেন? কারণ নৈতিকতা তখনই থাকবে যখন হচ্ছে আমি আমার ধর্মের পাশাপাশি আমি আমার সামনের জনের ধর্মটাকেও হচ্ছে সমানভাবে গুরুত্ব দিচ্ছি এবং সমান মর্যাদায় প্রতিষ্ঠা করার চেষ্টা করছি। তাহলেই না সমাজে মানবিকতা প্রতিষ্ঠা হবে, তাহলেই না হচ্ছে আমাদের মধ্যে ভ্রাতৃত্ব বোধ প্রতিষ্ঠা হবে, যাতে হচ্ছে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে কাজ করতে পারে, হোক না সে অন্য ধর্মের মানুষ, তা হলেও তো সে একজন মানুষ। তো হচ্ছে এটাই হচ্ছে ধর্মীয় সহনশীলতা। এবং সামাজিক যে সহাবস্থান মানে সহ অবস্থান, একসাথে কিভাবে অবস্থান করার জন্য ধর্মীয় সহনশীলতার দরকার। আমার পাশে যদি একজন অন্য ধর্মের মানুষ থাকে এবং তাকে যদি বলি, তাকে সবসময় হিংসার চোখে দেখি, মেরে দেবো, কেটে দেবো, এইসব কথা বলি, তাহলে আমার সহাবস্থান হবে না তার সাথে। কারণ আমরা গোষ্ঠীবদ্ধ জীবন ছাড়া আর কোনোভাবে থাকতে পারি না। আমরা তো আর একা একা থাকতে পারবো না, একা একা কোনো কাজ আমাদের দ্বারা সম্ভব নয়। কিভাবে সম্ভব নয়? যদি আমি একজন ডাক্তার হই তাহলে আমার শিক্ষারও প্রয়োজন, আমাকে শিক্ষা প্রতিষ্ঠানেও যেতে হবে। তাই অন্য ধর্মের মানুষ বা সেই অন্য ধর্মের ব্যক্তিটি যদি হচ্ছে শিক্ষক হয় তাহলে তো আমাকে তার কাছেই যেতে হবে। সমাজে একজন সব কাজ করে ফেলে এটা হয় না কখনো। সমাজে সবার জন্য আলাদা আলাদা কাজ, সবাই সেটা তাদের ক্যাপাসিটি অনুযায়ী, ক্যাপাবিলিটি অনুযায়ী নিজেদের মতো কাজ বেছে নেয়, নিজেদের যোগ্যতা অনুযায়ী। তো এই যে ধর্মীয় সহনশীলতা তখনই থাকবে যখন সমাজে এই যে সিভিল সোসাইটি, এই যে পৌর সমাজের মধ্যে প্রত্যেকের যে কাজের বিভাজন আছে, প্রত্যেকের যে ধর্ম আছে, এই সব কিছুকেই সমান মর্যাদা দিই। আমি যদি ধর্মকে সমান মর্যাদা দিই বা হচ্ছে সহনশীল মনোভাব তার প্রতি দেখাই, তাহলে তার মানে হচ্ছে আমি তার কাজটাকেও রেসপেক্ট করছি এবং তাকে আমার পাশে অবস্থান করতে দিচ্ছি, এবং তার ফলে কি হবে? সামাজিক শান্তি বজায় থাকবে। এর পরবর্তী হচ্ছে ইউথ এম্পাওয়ারমেন্ট, যেটা স্বামী বিবেকানন্দের যে ধারণা রাজনৈতিক সামাজিক সংস্কার সম্পর্কে, এটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ। যুব স্বনির্ভরতা। কারণ যুবকদের যদি স্বনির্ভর করা হয়, যুবক মানে হচ্ছে যুবক নয়, নারী পুরুষ নির্বিশেষে যারা হচ্ছে এই কি বলবো 18 থেকে 25 বছর বয়সী যারা আছে, এই যে যুব সমাজ, যাদেরকে হচ্ছে সর্বশক্তিমান হিসেবে মনে করা হয় এবং পরবর্তীতে যারা এই যে সমাজকে, এই যে রাজনীতিকে পরিচালনার দায়িত্বটা গ্রহণ করবে, তারাই হচ্ছে যুব সমাজ। এবং তাদেরকে হচ্ছে বেশি উদ্যমী, বেশি শক্তিশালী, বেশি হচ্ছে নৈতিক জীবনযাপনের জন্য উৎসাহিত করেছে। এখানে নৈতিক মানে কিন্তু ধর্ম নয়, এখানে নৈতিক মানে মানুষের প্রতি, মানুষের জন্য যাতে শ্রদ্ধা থাকে, মানুষকে মানুষ হিসেবে গণ্য করে, কোনো ধর্মের বিচারে তাকে উঁচু নিচু না করে,
কোনো বর্ণের বিচারে তাকে উঁচু নিচু না করে, এই সমস্ত কিছুই হচ্ছে নৈতিকতার মধ্যে পড়ে। মানুষ হিসেবে যে রেসপেক্টফুলনেস সবার সবার প্রতি থাকা উচিত, সেইটা যাতে থাকে যুব সমাজের মধ্যে, সেইটা হচ্ছে স্বামী বিবেকানন্দ সেইটির ওপরে বেশি করে জোর দিয়েছে। এবং এই ধরনের বিভিন্ন বিভিন্ন জিনিসকে হচ্ছে বিভিন্ন জিনিসকে জোর দেওয়ার পাশাপাশি হচ্ছে যে যুব নির্ভরতাকে যেভাবে উৎসাহিত করেছে তাদের কাজের মাধ্যমে, তাদের আত্মচেতনার মাধ্যমে, জাতীয় যে দায়িত্ববোধ আছে, এই সমস্ত কিছুকে তিনি হচ্ছে উন্নত করার লক্ষ্যে এগিয়ে গিয়েছেন। তো তার পরবর্তীতে হচ্ছে রাজনৈতিক সংস্কার। রাজনৈতিক সংস্কারেরও অনেকগুলো পয়েন্ট আছে। তো সামাজিক সংস্কার যেগুলো আলোচনা করলাম, রাজনৈতিক সংস্কারের পয়েন্টগুলো প্রায় একই, কারণ হচ্ছে একজন মানুষ সমাজে যেটা প্রয়োগ করার কথা বলেন বা অ্যাপ্লিকেবল বলে মনে করেন, সেটা রাজনীতির ক্ষেত্রেও তাই হবে। তো একই রকম কথা হতেও পারে। তো হচ্ছে প্রথমে আছে জাতীয় চেতনার জাগরণ। জাতীয় চেতনার জাগরণ কিভাবে হবে? বিবেকানন্দের বাণী জাতীয়তা বোধকে শক্তিশালী করে। তিনি বলতেন যে একজন জাতির নাগরিক হিসেবে শক্তি, শৃঙ্খলা, স্বনির্ভরতা থাকা দরকার। শক্তি কিভাবে থাকা দরকার? যে যুব সমাজ আছে তাদের এমন শক্তি থাকতে হবে যাতে তাদের যে জাতীয় চেতনা, তাদের মধ্যেকার যে জাতীয়তাবাদের ধারণা, সেটা হচ্ছে বেরিয়ে আসে, এবং সেটা যদি জাগ্রত হয় তাহলে আর সমাজের যারা বুড়ো বা বয়স্ক বৃদ্ধ আছে তাদেরকে আর সেই কষ্টটা করতে হবে না, সেই জাতিকে একাত্মবোধ করে ভ্রাতৃত্ববোধের মাধ্যমে একসাথে রাখতে। শৃঙ্খলা কিভাবে আসবে? শৃঙ্খলা তখনই আসবে স্বনির্ভরতার মাধ্যমে। একটি মানুষ যদি হচ্ছে প্রতিদিন যদি এক কাজ কনসিস্টেন্সির সাথে করে, যেটা সে পারছে না, যেটার অর্জনের লক্ষ্যে সে এতদিন ধরে প্রচেষ্টা করছে, তার প্রচেষ্টা এতদিনের, সেটাই হচ্ছে মানুষের কাছে শৃঙ্খলা। তো শৃঙ্খলা মানুষকে এমন বানিয়ে দিতে পারে যেখানে হচ্ছে সে স্বনির্ভরও হতে পারে এবং একজন আদর্শ মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলার জন্য একটা জায়গায় পৌঁছে যেতে পারে। তো শক্তিও থাকতে হবে জাতির চেতনার ক্ষেত্রে, শৃঙ্খলা থাকতে হবে, স্বনির্ভরতাও থাকতে হবে। তাহলে ব্যক্তি উন্নয়নের মাধ্যমে যদি ব্যক্তি স্বনির্ভর হয়, তাহলে স্বনির্ভরতার মানে যে সবসময় হচ্ছে লেখাপড়া করতে হবে এটা নয়। স্বনির্ভরতার মানে লেখাপড়া করার মাধ্যমে যে কাজগুলো হচ্ছে এই জায়গায় আছে, সেই নির্দিষ্ট জায়গায় আছে, সেগুলোতে অ্যাপ্লাই করতে হবে। এবং স্বনির্ভরতার মানে হচ্ছে আমার যখন স্বনির্ভরতা থাকবে এবং আমি যখন হালকা পাতলা পড়াশুনো কিছু করে ফেলেছি, তাহলে আমার জাতির প্রতি আমার যে ধারণা সেটা আরো স্পষ্ট হবে। শিক্ষিত মানুষদের থেকে অশিক্ষিত মানুষের যে ডিফারেন্স আছে, সেটা যেভাবে আমরা করতে পারি, সেইভাবেই হচ্ছে স্বনির্ভরতা সেইভাবেই আসবে। তো এই যে ভাবনা, তার স্বাধীনতা শুধুমাত্র বৈদেশিক শাসন থেকে মুক্ত নয়, বরং আত্মমর্যাদা এবং স্বনির্ভর অর্থনীতি এবং সংগঠিত ক্ষমতা। আত্মমর্যাদা কিভাবে? নিজের জাতির, নিজের একাত্মবোধ, নিজের ভ্রাতৃত্ববোধ থাকতে হবে। তাই জন্যই আত্মমর্যাদা এবং স্বনির্ভর। আমার জাতির প্রত্যেকটা মানুষই হচ্ছে স্বনির্ভর কিভাবে হবে? শৃঙ্খলার মাধ্যমে, শক্তির মাধ্যমে স্বনির্ভর হবে। তার ফলে আমার জাতির যে অর্থনীতি আছে, আমি স্বনির্ভর হচ্ছি মানে আমি কোনো না কোনো কাজ করছি, মানে স্বনির্ভর, আমি নিজে নির্ভর হয়ে পড়ছি নিজের উপর। তাই আমি যে কাজ করছি সেই কাজের জন্য যে পারিশ্রমিক আমি পাচ্ছি, সেখানে আমার দেশের আর আনএমপ্লয়মেন্ট রেট থাকবে না, বেকারত্বের যে সংখ্যা আছে সেটা আস্তে আস্তে কমে যাবে। তাই আমার অর্থনীতি হচ্ছে আরো ক্ষমতা সম্পন্ন হবে, আরো বেশি করে উন্নত হবে। এবং সাংগঠনিক ক্ষমতা, আমি স্বনির্ভর হলে আমি আর 5টা ভালো মানুষের সঙ্গে কথা বলবো, আমি আর 5টা ভালো মানুষের সঙ্গে নিজের জাতির যে চেতনা জাগরণের জন্য আরো হচ্ছে বেশি করে হচ্ছে সেইটার উন্নত করার বিষয়ে কথা বলবো, এটাই। তার পরবর্তী হচ্ছে আত্মনির্ভর অর্থনীতি। আগের পয়েন্টের মধ্যে আত্মনির্ভর কিভাবে হবে? মানুষ যখন হচ্ছে বিভিন্ন শিক্ষার হোক না কেন, বিভিন্ন স্বনির্ভর হওয়ার কাজের জন্য ছোট বড় মিডিয়াম যে সমস্ত ইন্ডাস্ট্রিতে যোগ হবে, তার ফলে যে শিক্ষা সে গ্রহণ করবে এবং শিক্ষাটা গ্রহণ করার পরে যে কাজটা সে শিখে যাবে, তার ফলে যে হচ্ছে তার আত্মনির্ভরতা বেড়ে যাবে। এই সমস্ত কিছুই হচ্ছে আত্মনির্ভরতার প্রমাণ। তাই জন্য রাজনীতিকে এমনভাবে তৈরি করতে হবে যাতে কোনো মানুষ বসে না থাকে, প্রত্যেক মানুষের মধ্যে যে আত্মনির্ভরতার ধারণা জেগে ওঠে। এই কারণে তিনি স্বদেশী উদ্যোগ, হস্তশিল্প, দেশীয় কর্মসংস্থান প্রসারের কথা বলেছেন।
আরও স্বদেশি যারা নেতা আছে তাদের মতোই মানে বিদেশি জিনিসের পরিবর্তে স্বদেশে যাতে হচ্ছে ছোট ছোট জিনিসপত্র, ছোট ছোট এমন কাজের সংস্থান বা কর্মসংস্থান তৈরি করা উচিত যার ফলে মানুষের যে হস্তশিল্প আছে সে কতটা কি করতে পারে এই সমস্ত বিষয়ের ক্ষেত্রে উদ্যোগ নিতে হবে। এটাই হচ্ছে আত্মনির্ভর অর্থনীতি। তারপরে হচ্ছে সার্বজনীন সেবা। তো বিবেকানন্দ মনে করতেন রাজনীতিবিদদের প্রথম নৈতিক কর্তব্য হচ্ছে সার্বজনীন সেবা। ব্যক্তির যে কল্যাণ আছে, মানব সেবা আছে সেই সব কাজে নিজেদেরকে, মানে রাজনীতিবিদদের কথা বলছেন, তাদেরকে হচ্ছে নিয়োজিত করা। তিনি এমন রাজনীতিকে সমর্থন করেন যা জনসাধারণের কল্যাণে কাজ করবে, যেটা বললামই, এবং দুর্নীতি এবং স্বার্থপরতাকে দূর করবেন। তিনি এখনকার দিনে যা রাজনীতি চলছে সেই সমস্ত কিছুর কথা বলেননি। এই সমস্ত কিছুর ঊর্ধ্বে গিয়ে যে আধ্যাত্মিকতা এবং যে জাগতিক বিষয়ের সমন্বয়ের মাধ্যমে মানব সেবা করলে যে কল্যাণের কথা তিনি বলেছেন, জনসাধারণের কল্যাণের কাজে নিজেদেরকে নিযুক্ত করতে বলেছেন, এবং যার ফলে পরতাও দূর হবে এবং হচ্ছে দুর্নীতিও থাকবে না। এই সমস্ত কিছুই মানে এই সমস্ত কিছুর উপরেই তিনি জোর দিয়েছেন। তারপরে হচ্ছে ভ্রাতৃত্ববোধ। তো ভ্রাতৃত্ববোধ মানে জানি যেখানে হচ্ছে আমার নিজের জাতির সকল মানুষকে শুধুমাত্র মানুষ হিসেবেই আমি দেখব, কোনো বর্ণের আয়তায় নয়, কোনো ধর্মের আয়তায় নয়, কেউ ছোট নয় কেউ বড় নয়, নারী পুরুষের যেভাবে সমান মর্যাদা প্রতিষ্ঠা হবে, এই সমস্ত কিছুই হচ্ছে ভ্রাতৃত্ববোধের মধ্যে পড়ে। তো এটাই ছিল হচ্ছে স্বামী বিবেকানন্দের সোশিও পলিটিক্যাল রিফর্ম সম্পর্কে ধারণা। থ্যাংক ইউ।